আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য মজাদার একটি স্কুল ড্রামা নিয়ে। তবে আজকে আমি ভিডিওর শুরুতে এই ড্রামার কাহিনী নিয়ে কিছুই বলবো না, শুধু এতটুকু জেনে রাখো এই ভিডিওর শেষের টুইস্ট দেখে আমার মাথা তো পুরাই নষ্ট হয়ে গিয়েছে যে এটা কি হলো। তো শেষে কি টুইস্ট রয়েছে সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো এবার ভিডিও শুরু করি। ড্রামার শুরুতেই আমরা তুয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। আজ স্কুলে তার প্রথম দিন ছিল। তুয়া সাইকেল চালিয়ে যাওয়ার সময় চেয়ান নামের একটি ছেলে তুয়াকে বিরক্ত করতে শুরু করে দেয়। আসলে চেয়ান আর তুয়া হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই তারা একসাথেই বড় হয়েছে, এই জন্য তাদের মধ্যে এরকম দুষ্টু মিষ্টি ঝগড়া প্রায় সময় লেগে থাকতো। তো স্কুলে পৌঁছানোর পর তুয়া একটি ছেলেকে এখানে দেখে বেশ অবাক হয়, আর এই ছেলেটার নাম হলো হাউ। তুয়া হাউকে আগে থেকেই চিনত, বলা যায় হাউ তুয়ার এক প্রকার ক্রাশ আর কি। তুয়ার মতো অন্য সব মেয়েরাও তো হাউকে দেখে ক্রাশ খেয়েছিল। তারপর তুয়া দেখে হাউ তার পাশের সিটে বসেছে। অন্যান্য মেয়েরা তো এটা দেখে বেশ জেলাস ফিল করে। তুয়া হাউকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে চিনতে পেরেছ? আসলে তুয়া একবার অন্য একটি শহরে গিয়েছিল, সেখানে তুয়ার ফোনটি ছিনতাই হয়ে গেলে হাউ তার ফোনটি উদ্ধার করে দিয়েছিল। আর তখন থেকে হাউ হয়ে যায় তুয়ার ক্রাশ। তো হাউ জানায় সে তুয়াকে চিনতে পেরেছে। সে সাথে হাউ এটাও বলে তুয়া এখন আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছে। এদিকে তাদের দুজনকে এতটা ক্লোজ হয়ে কথা বলতে দেখে আবার জিয়ানের খুবই খারাপ লাগছিল, তাই সে তুয়াকে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। বেশ, আবারও শুরু হয়ে যায় তুয়ার চেনের খুনসুটি। তারপর ক্লাসের টিচার আসার পর উনি হাউকে ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। টিচার বলে হাউ অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে, সে খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। টিচারের এসব কথা শুনে চেনের খুবই বিরক্ত লাগে, তাই সে ক্লাসে ঘুমাতে শুরু করে দেয়। ক্লাস ফাঁকি দিয়ে ঘুমানোটা চেনের জন্য নতুন ছিল না, সে প্রায় সময়ই এমনটা করত। স্কুল শেষে চেন একটি দোকান থেকে লুকিয়ে একটি চিপসের প্যাকেট ছিঁড়তে যায়, কিন্তু দোকানদার সেটা দেখে ফেলে এবং চেনকে বকাবকি করতে শুরু করে দেয়। আসলে এই লোকটি ছিল চেনের বাবা। সেই সময় দোকানে তুয়া আসলে চেনের বাবা নিজেই সবচেয়ে ভালো চিপসটি তুয়ার হাতে তুলে দেয়। এটা দেখে চেন তার বাবাকে বলে, মনে হচ্ছে তুয়াই তোমার আসল মেয়ে আর আমি তোমার কেউ না, আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছ। যাই হোক, এবার বাড়ি ফেরার সময় তুয়া দেখে তার মা সবজি কিনে বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখে তুয়া তো আরো জোরে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এর রহস্যটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে দেখা যায় তুয়ার মা বাড়িতে নেই বলে তুয়ার বাবা মনের আনন্দে তার কিছু বন্ধুদের সাথে একটি গেম খেলতে বসেছে। তুয়ার মা আবার তুয়ার বাবার এই গেম খেলা একদমই পছন্দ করত না। তুয়া বাড়ি ফিরে তার বাবাকে ইশারা করে বলে তার মা বাড়ির দিকে আসছে। তুয়ার বাবার সঙ্গে সঙ্গে সবকিছু উঠিয়ে বাসার ভিতর চলে যায় এবং সেগুলোকে কিচেনে একটি বাস্কেটের মধ্যে লুকিয়ে রাখে। তুয়ার মা বাড়ি ফিরে দেখে তার হাজবেন্ড ঘর মোছার কাজ করছে আর তুয়া পড়তে বসেছে। এটা দেখে তো তুয়ার মা অনেক খুশি হয়ে যায়, কিন্তু কিচেনে যাওয়ার পর গেম খেলার সে জিনিসপত্রগুলো তুয়ার মায়ের সামনে পড়ে যায়। তুয়ার মায়ের আর বসতে বাকি থাকে না একটু আগে বাড়িতে কি হচ্ছিল। এবার তো তুয়ার মা তুয়ার বাবার উপর খুবই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। আর কিচেনের মধ্যে ঘূর্ণিঝড় উঠেছে দেখে তুয়া তো তার কানে হেডফোন লাগিয়ে বসে থাকে আর ভাবে ওইদিকে যা হওয়ার হোক, সে এসব কিছু শুনতে পারবে না। এবার বিকালে তুয়ার চেন যখন হাঁটতে বের হয়
তখন চেন দেখতে পায় তার বাবা অন্য একটি মহিলার সাথে কথা বলছে। এটা দেখে চেনের তো প্রচন্ড রাগ হয়। আসলে চেনের জন্মের পরই তার মা মারা গিয়েছিল, আর এখন চেন মনে করছিল তার বাবা হয়তো ওই মহিলাটির সাথে সম্পর্কে জড়িয়েছে। তুয়া চেনের অবস্থাটা বুঝতে পেরে বলে, চেন তুই টেনশন করিস না, দেখ ওই মহিলাটির মুখটা অনেক বড়, এর মানে সে অনেক খাবার খায়, তোর বাবা কিছুতেই ওই মহিলাকে বিয়ে করবে না। এই কথাটা শুনে তো চেন হাসতে শুরু করে দেয়, সে সাথে তার মনটাও ভালো হয়ে যায়। পরের দিন স্কুলে গিয়ে ক্লাস না করে তুয়া তো মন দিয়ে হাওয়ার ছবি আঁকছিল। টিচার এটা দেখে তুয়াকে বকাবকি করতে থাকে আর বলে, ম্যাগাজিনের লেখিকা হওয়ার দান্দা বাদ দিয়ে পড়াশোনায় মন দাও, এত টাকা প্রতারিত হওয়ার পরও কি তোমার কোনো শিক্ষা হয়নি? টিচারের মুখে এই কথাটা শুনে টিয়া ভীষণ অবাক হয়, কারণ সে যে টাকা নিয়ে প্রতারিত হয়েছিল এই কথাটা সে শুধু চেনকেই বলেছিল এবং চেনকে মানা করে দিয়েছিল যেন সে অন্য কাউকে না জানায়। তুয়া তো মনে করে চেনই সবাইকে তার প্রতারিত হওয়ার কথাটা বলে দিয়েছে। এই ভেবে তুয়া চেনের উপর ভীষণ রেগে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় তুয়া আসলে কিভাবে প্রতারিত হয়েছিল। আসলে তুয়া লেখালেখি করতে অনেক পছন্দ করত, তাই বেশ কিছুদিন আগে তুয়া একটি ম্যাগাজিন প্রকাশনী কোম্পানিতে জবের জন্য বেশ কয়েকটা চিঠি পাঠিয়েছিল, আর এই কাজে চেন তাকে অনেক সাহায্য করেছিল। একদিন কোম্পানি থেকে তুয়াকে একটি চিঠির মাধ্যমে জানানো হয় তুয়াকে তাদের সাথে দেখা করতে যেতে হবে। তুয়া তার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে লোকেশন অনুযায়ী চলে যায় তাদের সাথে দেখা করতে। এই শহরে আসার পর একটি মহিলা চাকরি দেওয়ার নাম করে তুয়ার কাছে থাকা সব টাকা নিয়ে নেয় এবং তাকে অন্য একটি লোকেশনে পাঠিয়ে দেয়। অন্য জায়গায় এসে তুয়া বুঝতে পারে এই মহিলাটি ফ্রড ছিল এবং সে প্রতারিত হয়েছে। তুয়া এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ টাকাগুলো তার বাবা অনেক কষ্টে জমিয়েছিল। এই জন্য সে তো কান্না করতে করতে সব ঘটনা চেনকে খুলে বলে এবং বলে চেন যেন তাকে এখান থেকে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর চেন এসে দেখে তুয়া এক জায়গায় দাঁড়িয়ে একটি ছেলের চলে যাওয়া দেখছে, আর এই ছেলেটাই ছিল হাউ। মানে সেদিনই তুয়ার ফোন হারিয়ে যাওয়ার ঘটনাটা ঘটেছিল, আর হাউয়ের সাথে তুয়ার প্রথমবার দেখা হয়েছিল। তারপর ওই দিন রাতে থাকার জন্য তুয়ার চেন একটি হোটেলে আসে, কিন্তু তাদের কাছে তত টাকা ছিল না যে তারা দুইটা রুম নিয়ে থাকবে, তাই বাধ্য হয়ে তাদেরকে একটি রুমেই থাকতে হয়। তাছাড়া এই হোটেলে সব কাপলরাই উঠত, তাই চেন আর তুয়া যে রুমটা নেয় সেটাও কাপলদের রুমের মতো করে সাজানো ছিল। এসব দেখে চেনের তো ভীষণ লজ্জা হচ্ছিল। সে তুয়াকে বেডে থাকতে বলে নিজে চলে যায় সোফায় ঘুমানোর জন্য। তুয়া তখন বলে, চেন দেখ বেডটা অনেক বড়, তুই আর আমি এখানে ঘুমানোর পরও অনেক জায়গা থেকে যাবে। চেন বলে, বেশি কথা বলিস না তো, তুই সেখানে ঘুমা। এই বলে চেন সোফায় ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে চেন এবার তুয়াকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে, কিন্তু স্বপ্নের মধ্যে হঠাৎ করে তুয়া চেনকে একটা থাপ্পড় মেরে দেয়, ফলে চেনের ঘুমটাই ভেঙে যায়। আর সে বুঝতে পারে বেচারা এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল, আর স্বপ্নের মধ্যে চুমুর বদলে থাপ্পড় খেয়ে ঘুম ভাঙল। তারপর তারা দুজন মিলে বাড়ি ফিরে আসে, আর এই ছিল তুয়ার প্রতারিত হওয়ার ঘটনা। আর এখান থেকে দৃশ্য ফিরে আসে আবারও বর্তমানে। আসলে তুয়ার প্রতারিত হওয়ার কথাটা গাও নামের একটা ছেলে কোনোভাবে জেনে গিয়েছিল, আর সেই সবাইকে এই কথাটা বলে দিয়েছে। এদিকে তুয়াকে মন খারাপ করে থাকতে দেখে হাউ তার কাছে এসে মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। তুয়া তখন সব ঘটনা খুলে বললে হাউ তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে তুয়ার হাউকে এতটা কাছাকাছি দেখে চেনের তো মোটেও ভালো লাগছিল না, তার খুবই জেলাস হচ্ছিল। তাই সে এসে তাদের মাঝখানে বসে পড়ে আর বলে, তুয়া, টিচার আমাদেরকে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে যে রচনাটা লিখতে বলেছে সেটা আমার হয়নি, তুই প্লিজ আমাকে সেটা একটু লিখে দিবি। তুয়া কিছু একটা ভেবে চেনকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং সুন্দর করে রচনাটি লিখে দেয়। তারপর ক্লাসে ম্যাম এসে সবার রচনা পড়ার পর চেনের রচনার খাতাটা আলাদা করে রেখে দেয় আর সবাইকে বলে চেন অনেক সুন্দর করে একটি রচনা লিখেছে, তার লেখা রচনাটি সে নিজে আমাদেরকে পড়ে শোনাবে।
এই বলে ম্যাম চ্যানকে ডাক দেয়। আর চ্যানও তো সেই রকম একটা ভাব নিয়ে রচনা পড়তে শুরু করে দেয়। তোর রচনাটা ছিল এমন যা প্রমাণ করে চ্যান একটা ছেলে নয়, বরং সে একটা মেয়ে। ক্লাসের সবাই তো এরকম রচনা শুনে হাসতে শুরু করে দেয়, আর বেচারা চ্যানের অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে তুয়া তো চ্যানকে টিস করে হাততালি দিতে শুরু করে। বেচারা চ্যান তো সবার সামনে একদম হাসির পাত্র হয়ে যায়। ক্লাস শেষে চ্যান তুয়াকে বলে সে তার সাথে কেন এমনটা করলো। তুয়া বলে আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। চ্যান বুঝতে পারে তুয়া কোনো কারণে তার উপর রেগে আছে, কিন্তু সে বুঝতে পারছিল না কেন সে তার উপর রেগে আছে, কারণ সে তো তুয়ার প্রতারিত হওয়ার ঘটনাটা কাউকে বলেইনি। যাই হোক, পরের সিনে আমরা দেখি তুয়া হসপিটালে গিয়েছে চেক আপ করার জন্য, কারণ বেশ কয়েকদিন ধরে সে অসুস্থ বোধ করছিল। রিপোর্টে ধরা পড়ে তুয়ার ইমিউনোলজিক্যাল হ্যাপাটাইটিস হয়েছে। ডক্টর তুয়াকে তার রোগের কথাটি তার বাবা মাকে জানাতে বলে এবং নিয়মিত ডক্টর দেখানোর কথা বলে, নয়তো ধীরে ধীরে তুয়ার অবস্থা আরও খারাপ হতে থাকবে। কিন্তু তুয়া এই বিষয়টা তার বাবা মাকে জানায় না। স্কুলে আসার পরও সে এ নিয়ে চিন্তা করতে থাকে এবং মনমরা হয়ে বসে থাকে। এবার ক্লাস শেষে তুয়া হসপিটালের রিপোর্টটা কোথাও খুঁজে পাচ্ছিল না। হাউ তাকে জিজ্ঞাসা করে সে কি খুঁজছে, কিন্তু তুয়া হাউয়ের কথাটা এড়িয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি একটি মেয়ে তুয়ার সেই রিপোর্টটা খুঁজে পেয়েছে এবং তা পড়তে শুরু করেছে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে সন্ধ্যাবেলা দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখি তুয়া হাউকে নিয়ে স্ট্রিট ফুড খাবার খেতে বাইরে এসেছিল, অথচ প্রতিদিন সে চ্যানের সাথে এখানে আসতো। চ্যানও সেদিক দিয়ে যাচ্ছিল। সে তুয়াকে দেখে সেখানে গিয়ে বসে। হাউ চ্যানকে বলে তুমি এখানে কি করছো। চ্যান বলতে যায় সে তো রোজ তুয়ার সাথে এখানে আসে, কিন্তু তুয়া তাকে থামিয়ে দেয়, কারণ সে তার আগে হাউকে বলে দিয়েছিল যে সে এখানে প্রতিদিন একা আসে, আর আজ প্রথমবার সে এখানে কোনো ছেলের সাথে এসেছে। এক কথায় তুয়া এসব কিছু করছিল হাউকে ইমপ্রেস করার জন্য। এবার খাওয়া দাওয়া শেষে হাউ তুয়াকে বলে আমি তোমার সাথে আবারও একদিন এখানে আসবো। চ্যানও তখন হাত তুলে বলে আমিও আসবো। চ্যানের কথা শুনে তুয়া তার দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। পরের দিন স্কুলে গেলে তুয়া দেখে সবাই তার হ্যাপাটাইটিস নিয়ে কথা বলছে এবং তাকে দেখে সবাই দূরে সরে যাচ্ছে, কেননা তারা মনে করছে তারা যদি তুয়ার কাছে আসে তাহলে তাদেরও এই রোগটি হয়ে যাবে। এসব দেখে তুয়া তো ভীষণ কষ্ট পায়। ব্যাপারটা চ্যানও লক্ষ্য করে। তারপর সে তার এক বন্ধুর কাছে তুয়ার রোগের ব্যাপারে জানতে পারে। তবে সে আর বাকি সকলের মতো তুয়াকে দেখে দূরে সরে যায় না, বরং সে তো খাবার কিনে নিয়ে তুয়াকে খাইয়ে দেয়। খাবার খেতে গিয়ে তুয়া দেখে কয়েকটা ছেলে তাকে নিয়ে কথা বলছে। এটা দেখে তুয়ার মন আবারও খারাপ হয়ে যায়, তাই সে খাবার না খেয়ে চলে যায়। একটু পর হাউ তার কাছে আসে আর তুয়াকে বলে হ্যাপাটাইটিস তেমন কোনো বড় রোগ না, নিয়মিত চিকিৎসা নিলে সে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তুয়ার মনটা এবার একটু হালকা হয়। এদিকে হাউকে ইমপ্রেস করতে সিনে সে তুয়াকে সান্ত্বনা দিতে শুরু করে, অথচ তুয়ার হ্যাপাটাইটিসের কথাটা সেই সারা স্কুলে ছড়িয়েছিল। তারপর হাউ তুয়াকে খাবার খেতে দিলে তুয়া সেটা খেতে শুরু করে। চ্যান আবার এটা দেখে নেয় আর ভাবে আমি যখন তাকে খাবার খেতে দিলাম তখন সে নিল না, কিন্তু হাওয়ার দেওয়া খাবার তো ঠিকই খাচ্ছে। চ্যানেতে অনেকটা কষ্টই পায়, এই জন্য সে তখন বাইরে চলে যায়। বাইরে আবার দুইটা ছেলে তুয়াকে নিয়ে আজে বাজে কথা বলছিল। এসব শুনে চ্যান তো আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ছেলে দুটার সাথে মারামারি শুরু করে দেয়। তুয়া যখন জানতে পারে চ্যান তার জন্য মারামারি করছে, তখন সে চ্যানের সাথে দেখা করতে যায়। এবার তুয়া এসে বলে সে তার এ রোগের কথা কাউকে জানাতে চায়নি, কিন্তু রিপোর্টটা হারিয়ে যাওয়ায় সবাই এখন জেনে গিয়েছে। তুয়া আরো বলে তার কাছে মনে হচ্ছে সে আর বেশি দিন বাঁচবে না। এইসব বলতে গিয়ে সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তুয়ার বলা প্রতিটি কথা শুনে চ্যানের কাছেও খারাপ লাগে। সে তাকে সাহস দিয়ে বলে
তুয়ার কিছুই হবে না, নিয়মিত ডক্টর দেখালে সে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুয়া চ্যানকে মানা করে যেন সে এ ব্যাপারে তুয়ার বাবা মাকে কিছু না জানায়। তারপর আমরা দেখি গাও যে গেমিং সেন্টারে কাজ করে যেন সেখানে একটি পার্ট টাইম জব নিয়ে নেয়, যাতে করে সে তুয়ার চিকিৎসার খরচ কিছুটা হলেও দিতে পারে। কাজ শেষে বাড়ি ফেরার সময় চ্যান তার বাবার তুয়ার বাবাকে কথা বলতে দেখে, যেখানে তুয়ার বাবা চ্যান আর তুয়াকে ভাই বোন বলে ডাকতে থাকে। যেখানে চ্যান তুয়াকে পছন্দ করে সেখানে কিনা তাদের বাবারা তাদেরকে ভাই বোন বানিয়ে দিচ্ছে। এই কথা শুনে তো চ্যানের মনটা আরো খারাপ হয়ে যায়। রাতেও সে ঠিকভাবে ঘুমাতে পারছিল না। তারপর থেকে সে তো তুয়াকে ইগনোর করে চলতে থাকে। তুয়া চ্যানকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে মন খারাপ করে বসে আছে কেন, কিন্তু চ্যান তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। পরের সিনে আমরা দেখি একটি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার জন্য তুয়াকে স্টেজে ডাকা হয়েছিল। তুয়া হাসি মুখে বক্তৃতা দিতে শুরু করলে খেয়াল করে কিছু মেয়েরা তার রোগটা নিয়ে ফিসফিসিয়ে কথা বলছিল। এসব দেখে তুয়া তো আর তার বক্তৃতাটাই দিতে পারে না। সে তখন হ্যাপাটাইটিস নিয়ে কথা বলতে শুরু করে দেয়। সে এখানে বলে তার সত্যি এ রোগটা হয়েছে, কিন্তু এ রোগটা মোটেও ছোঁয়াছে কোনো রোগ না। স্কুলের সবাই তাকে এই রোগটির জন্য তাকে এড়িয়ে চলছে, এতে তার খুবই খারাপ লাগছে। তবে তার এ রোগটা তাকে আবারও নতুন করে বাঁচতে শিখিয়েছে। তার কাছে ছোট ছোট জিনিসপত্রগুলোই নতুন করে ভালো লাগতে শুরু করেছে। সে এসব কিছু নতুন করে উপভোগ করছে, কারণ তার কাছে মনে হয় সে যদি পরে আর এগুলো উপভোগ করতে না পারে, পছন্দের জায়গাগুলোতে যেতে না পারে। তুয়া এসব কথা বলতে বলতে তার চোখে পানি টলমল করতে থাকে। লাস্টে সে বলে, সবাই যখন আমার থেকে দূরে সরে যাচ্ছিল তখন কেবল একজনই আমার পাশে থেকেছে এবং হ্যাপাটাইটিসের বিরুদ্ধে লড়াই করার সাহস দিয়েছে, আর সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ সে এখানে চ্যানের কথাই বলছিল। চ্যান তখন দর্শক সারি থেকে উঠে এসে সবার সামনে তুয়াকে জড়িয়ে ধরে আর বলে, তুয়া তোর কিচ্ছু হবে না, আমি সব সময় তোর পাশে থাকবো। তখন তাদের কিছু ভালো বন্ধু এসে তুয়ার চ্যানকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। তারপর কলেজে কিছুদিন পর একটি ফেস্টিভ্যাল ছিল, যেখানে ডান্স পারফর্ম করার জন্য নাম দেয় চ্যান, তুয়ান এবং হাও। তো তারা সবাই ডান্স প্র্যাকটিস করতে ছাদে যায়। প্র্যাকটিসে হাও তুয়াকে হাত ধরে ধরে ডান্স শিখাতে থাকলে চ্যানের তো মোটেও সহ্য হয় না। চ্যান তাকে থামিয়ে বলে, তুয়ানের হয়ে আমি ডান্স করব, আর তুয়া সেটা দেখে শিখবে, তাহলে তার জন্য আরো সহজ হবে। তুয়ার কাছেও চ্যানের আইডিয়াটা ভালোই লাগে। তো হাও এবার ডান্সের সময় চ্যানকে মেয়েদের মতো করে টাচ করলে চ্যান আবার সেটা সহ্য করতে পারে না, তাই সে তখন হাও আর তুয়াকে প্র্যাকটিস করতে বলে চলে যায়। তারপর রাত হয়ে যায়, কিন্তু তুয়া এখনো প্র্যাকটিস করেই চলছিল। চ্যান এসে বলে, কিরে তোর হাও কোথায়? তুয়া বলে, মজা করিস না তো, পারলে এসে আমাকে ডান্স শিখিয়ে দে। চ্যান তুয়াকে ডান্স শিখাতে গেলে ঠিক মতো পারে না। তুয়া তখন বলে, তুই তো কিছুই পারিস না, তুই যা, আমি একাই ডান্স করতে পারবো। চ্যান বলে, এবার আমি সিরিয়াস, তোকে এবার ভালোভাবে শিখাবো। এই বলে চ্যান খুব সুন্দর করে তুয়ার সাথে ডান্স করতে থাকে। তারপর দেখা যায় চ্যান তুয়ার জন্য খুব সুন্দর দেখতে একজোড়া জুতা কিনে নেয়। সে যখন তুয়াকে জুতাগুলো দিতে চায় তখন সে দেখে তুয়া অলরেডি হাওয়ের দেওয়া জুতা পরে খুশিতে নিচে বেড়াচ্ছে। এটা দেখে চ্যানার তাকে জুতাটা দিতে পারে না। পরদিন সে জুতাটা আবারও সে দোকানে ফেরত দিতে চলে আসে। দেখতে দেখতে স্কুলের প্রোগ্রামের দিন চলে আসে। তুয়া খুব সুন্দর করে সেজেগুজে চলে আসে। তার এই নতুন লুক দেখে সবাই তো তার বেশ প্রশংসা করে, আর চ্যান তো একদম মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন তুয়ার উপর থেকে সরছিলই না। তারপর প্রোগ্রাম শুরু হতে যাচ্ছিল, কিন্তু এখনো হাওয়ের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। এদিকে আমরা হাওকে দেখি তার বাবা হাওকে রুমে লক করে রেখেছিল, কারণ তিনি চান তার ছেলে এসব প্রোগ্রামে সময় নষ্ট না করে যেন পড়াশোনায় বেশি মন দেয়। অন্যদিকে শিন এসে সবাইকে জানায়
হাউকে তার বাবার রুমে বন্দি করে রেখেছে। চ্যান তখন তোয়াকে এখানে থাকতে বলে বাকি বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে হাউকে নিয়ে আসার জন্য। তারা হাউয়ের বাড়িতে গিয়ে জানালা দিয়ে হাউকে ডাকতে থাকে। হাউ সেদিকে আসলে চ্যান তাকে জানালা দিয়ে নিচে আসতে বলে, সাথে আরো বলে হাউয়ের কিছুই হবে না, বাকিটা তারা সামলে নিবে। এবার অনেক চেষ্টার পর ফাইনালি হাউ জানালা দিয়ে নামতে সক্ষম হয়। এদিকে তুয়া দেখে চ্যান বা হাউ কেউ এখনো এসে পৌঁছায়নি, এজন্য সে একাই ভয়ে ভয়ে স্টেজে উঠতে থাকে। আর তখনই হাউ চলে আসে। প্রথমে হাউ আর তুয়া ট্রেডিশনাল চাইনিজ ডান্স করে, তারপর হাউ আর চ্যান হিপ হপ ডান্স করে। তারপর দেখা যায় সবাই একটি রেস্টুরেন্টে খেতে এসেছে। এখানে তারা আড্ডা দিচ্ছিল। সেই রেস্টুরেন্টে চ্যানেরা যেখানে কাজ করত সেই গেমিং সেন্টারের মালিক জুও এসেছিল। সে চ্যান আর গাউকে দেখে কথা বলতে সেদিকে আসলে চ্যান জুকে নিয়ে অন্য সাইডে চলে যায়। আসলে সে চাইছিল না সবাই তার পার্ট টাইম জবের কথাটা জেনে যাক, স্পেশালি তুয়া। তারপর চ্যান জুকে বলে সে যেন তুয়াকে কোনো কিছু না জানায় যে চ্যান তুয়ার জন্য পার্ট টাইম জব শুরু করেছে। জু বলে তুমি তো তুয়াকে অনেক পছন্দ করো। তখনই আবার চ্যান বলে ওঠে না, আমি তাকে বোনের মতো দেখি। আসলে ওই যে সেদিন তুয়ার বাবা বলেছিল চ্যান আর তুয়া ভাই বোন, চ্যানের মাথা থেকে এই কথাটা কিছুতেই যাচ্ছিল না। তাই সে ঠিক করে সে তুয়ার ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট করাবে, যাতে সে পুরোপুরি শিওর হতে পারে যে তারা আসলে আপন ভাই বোন কিনা। তো চ্যান কোনো রকমে তুয়ার 1 ফোঁটা রক্ত ম্যানেজ করে হসপিটালে নিয়ে যায় ডিএনএ টেস্ট করতে। কিন্তু নার্স জানায় এই 1 ফোঁটা রক্তে ডিএনএ টেস্ট করা যাবে না। ফলে চ্যানের সব চেষ্টাই বিফলে গেল। এবার চ্যান বাড়িতে মন খারাপ করে বসে থাকলে তোয়া এসে তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। চ্যান তখন বুদ্ধি খাটিয়ে বলে আমার এক বন্ধুর রেয়ার ব্লাড গ্রুপ রয়েছে, সেই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া কঠিন, তাই ভাবছি কার সাথে মিলে। এটা শুনে তুয়া বলে তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। প্রতিদিন চ্যান কলেজে গিয়ে একজন কেমিস্ট্রি টিচারকে জিজ্ঞাসা করে একটি ছেলের ব্লাড AB+, তার কি ও পজিটিভ ব্লাড গ্রুপের কোনো বোন থাকতে পারে? টিচার বিস্তারিতভাবে বুঝিয়ে বলে তারা কখনোই ভাই বোন হতে পারে না। ক্লাসে এসে তো চ্যান তার সাথে তুয়ার চেহারার মিলও খুঁজতে থাকে। কোনো মিল না পেয়ে সে বলে না, তার মানে তুয়া আমার বোন না। এবার সে 100% শিওর হয়ে যায়। এদিকে ক্লাসে হাউ তুয়াকে একটি গিফট বক্স দেয়। তুয়া বাড়ি যাওয়ার পর বক্সটি খোলার চেষ্টা করে কিন্তু পারে না। সে সময় তার একটি পার্সেল আসলে তুয়া তা রিসিভ করতে চলে যায়। ওই সময় চ্যান তুয়ার বাড়িতে আসে। সে ওই বক্সটি খোলে আর দেখে ভিতরে একটি সূত্র লেখা কাগজ রয়েছে। এটা দেখে চ্যানের মন খারাপ হয়ে যায় আর সে চলে যায়। তারপর তুয়া এসে সূত্রটা দেখে, কিন্তু সে এটার কোনো মানেই বুঝতে পারে না। তাই সে কাগজ রেখে তার নতুন ড্রেস পরে আনন্দ করতে থাকে। এদিকে বাইরে থেকে চ্যান তো তুয়াকে দেখে মনে করছিল সে হয়তো ওই সূত্রটা দেখে এত খুশি হয়েছে, কিন্তু সে তো আর জানতো না যে তুয়া আসলে নতুন ড্রেস পরার কারণে এতটা খুশি হয়েছে। এখানে আসল ঘটনা হলো হাউ গণিতের ভাষায় তুয়াকে প্রপোজাল করে সূত্রটা লিখেছিল। তারপর হাউয়ের সাথে তুয়ার দেখা হলে হাউ তাকে জিজ্ঞাসা করে সে কি ওই সূত্রটা দেখেছে। তুয়া বলে হ্যাঁ। হাউ তখন বলে সে কি তাহলে সম্মতি দিচ্ছে? তুয়া তো সূত্রের মানেই বুঝতে পারেনি, তাই কি বলবে ভেবে না পেয়ে বলে সে সম্মতি দিচ্ছে। এই কথা শুনে হাউ তো অনেক বেশি খুশি হয়ে তুয়ার হাতটা ধরে। পরের সিন আমরা দেখি শিন হাউকে প্রপোজাল করে। আসলে শিন আর হাউ ছোটবেলার বন্ধু, কিন্তু শিন এখন হাউকে ভালোবেসে ফেলেছে। তো হাউ শিনকে রিজেক্ট করে দেয় আর বলে সে তাকে শুধু একজন বন্ধু মনে করে, এর থেকে বেশি কিছু না। হাউয়ের এ কথা শুনে শিন তো অনেক বেশি কষ্ট পায়। সে মনে করে হাউ হয়তো তুয়ার জন্যই তাকে রিজেক্ট করে দিয়েছে। তাই সে তুয়ার উপর প্রতিশোধ নেওয়ার জন্য গুন্ডা ভাড়া করে। গুন্ডারা তুয়াকে কিডন্যাপ করে নেয়। এদিকে চ্যান সহ তুয়ার বাবা মা তুয়াকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর চ্যান একটি পুরাতন বিল্ডিং এ তুয়াকে দেখতে পেয়ে যায়। তখন পিছন থেকে গুন্ডাদের একজন এসে চ্যানের মাথায় রড দিয়ে আঘাত করে। চ্যান তুয়াকে বলতে থাকে তুয়া তোর কিচ্ছু হবে না, আমি থাকতে এরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। গুন্ডারা তখন এসে চ্যানকে প্রচন্ড মারতে শুরু করে। তুয়া তাদেরকে অনুরোধ করে বলে চ্যানকে ছেড়ে দিতে। তারা তুয়াকেও মারতে শুরু করে। চ্যান তুয়ার কাছে গিয়ে
এভাবে সব মার খেতে থাকে। চ্যানকে এভাবে মার খেতে দেখেও তুয়া তার জন্য কিছুই করতে পারছিল না। এভাবে সে তো কান্না করতে শুরু করে দেয়। এবার গুন্ডারা চলে গেলে দেখা যায় চ্যানের মাথা ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে তবু তুয়ার গায়ে একটাও আঁচড় লাগতে দেয় না। তারপর সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি চ্যানকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু তার এখনো জ্ঞান ফিরে আসেনি। চ্যানের বাবা এবং তুয়ার পরিবারের সবারই চ্যানকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, আর তুয়া তো সেই তখন থেকে চ্যানের জন্য কান্না করেই যাচ্ছে। সে বলতে থাকে তার জন্যই এসব কিছু হয়েছে, তাকে বাঁচাতে গিয়ে চ্যানের আজ এ অবস্থা। তুয়ার বাবা তখন তুয়াকে সান্ত্বনা দিতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। চ্যান এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং তাকে হসপিটাল থেকেও ছেড়ে দেওয়া হয়। তারপর চ্যান তার বাবার কাছে বায়না করে বলে সে বাড়িতে না গিয়ে একটু ঘুরতে বের হবে, কারণ অনেক দিন ধরে সে হসপিটালে বন্দি আছে। চ্যানের বাবা চ্যানকে যেতে দিতে রাজি হয়। এবার চ্যান আর তুয়া ঘুরতে বের হয়ে যায়। সারাদিন তারা অনেক মজা করে, একসাথে খাবার খায়, ছবি তোলে, আরো অনেক কিছুই করে। এভাবে তারা তাদের সময়টা ভালোই এনজয় করছিল। পরদিন স্কুলে গেলে চ্যানকে সবাই হিরো বলে ডাকতে থাকে, কারণ ওই যে চ্যান তার নিজের জীবনের পরোয়া না করে তুয়াকে বাঁচিয়েছিল। আর এই খবরটা তো স্কুলে একদম ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই চ্যানের সাথে কথা বলে আর মজা করতে থাকে। ক্লাস শেষে তুয়ার সাথে হাওয়ের দেখা হলে সে তাকে জিজ্ঞাসা করে সে কি ওই সূত্রটার মানে বুঝতে পেরেছিল। তুয়া এবার সত্যি কথা বলে দেয় যে আসলে সে সূত্রটার মানেই বুঝতে পারেনি। হাও তাকে আর এ বিষয়ে বেশি কিছু বলে না। তুয়া তখন চ্যানকে খুঁজতে চলে যায়, আর হাও বলতে থাকে চ্যান তুমি জিতে গেছো। তারপর সব বন্ধুরা মিলে ঠিক করে তারা ক্যাম্পিং এ যাবে। যে ভাবা সেই কাজ। সবাই পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ে। সারাদিন তারা জায়গাটায় ঘুরে ঘুরে দেখতে থাকে এবং সবাই মিলে একসাথে ভীষণ মজা করতে থাকে। এভাবে সারাদিন পার করে রাতের বেলা ছেলেরা ছেলেদের তাঁবুতে থাকে এবং মেয়েরা মেয়েদের তাঁবুতে। তুয়ার ওয়েন নামের একটা মেয়ে এখানে কথা বলছিল, আর তাদের কথা পাশের তাঁবু থেকে চ্যান আর হাও শুনছিল। এখানে ওয়েন বলে তুয়া তোমার কেমন ছেলে পছন্দ, হাওয়ের মতো নাকি চ্যানের মতো? তুয়া কি উত্তর দেয় তা শোনার জন্য চ্যান আর হাও তো উঠে পড়ে অপেক্ষা করছিল। তুয়া তখন হেসে আজাইরা একটা উত্তর দেয়। এদিকে চ্যান হাওকে বলে আচ্ছা তুমিও কি তুয়াকে পছন্দ করো? হাও বলে তুমি যখন অসুস্থ ছিলে তখন আমি দেখেছি তুয়া সবসময় তোমার জন্য কতটা চিন্তিত থাকতো। আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তুয়া আসলে আমাকে নয় তোমাকে পছন্দ করে। চ্যান হেসে বলে তুয়া অবশ্য তোমাকেও পছন্দ করে। যাক, এভাবে তারা আনন্দের সাথে ক্যাম্পিং শেষ করে আবারও ফিরে আসে। এবার একদিন তুয়া চ্যানকে নিজের স্বপ্নের ব্যাপারে বলছিল যে সে একজন ভালো ম্যাগাজিন রাইটার হতে চায় এবং ভবিষ্যতে তার একটি বইয়ের দোকান থাকবে যেখানে সবগুলো বই হবে তার লেখা। এমনকি দোকানের ডিজাইন কেমন হবে তাও তুয়া নিজে ঠিক করবে। চ্যান এতক্ষণ ধরে মন দিয়ে তার সবগুলো কথা শুনছিল। সে বলে চিন্তা করিস না, তোর বলা ডিজাইন অনুযায়ী দোকান তৈরির জন্য হলেও আমি আর্কিটেক্ট হব। তুয়া তখন হাসতে থাকে। এইটা দেখে চ্যান বলে ভবিষ্যৎ আর্কিটেক্টকে নিয়ে এভাবে মজা করিস না, পরে কিন্তু পস্তাতে হবে। যাই হোক, এভাবেই তারা দুজন অনেক কথা বলে মজা করছিল। তারপর আমাদেরকে বেশ কয়েকদিনের পরের সিন দেখানো হয়। এর মধ্যে পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে সবাই দ্বাদশ শ্রেণীতে উঠে পড়েছে। একদিন গাও অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় তাদের জিউন স্যার এই স্কুল থেকে বদলি হয়ে যাচ্ছে। সে ক্লাসে এসে সবাইকে এ কথাটা বলে, কিন্তু কেউই বিশ্বাস করে না। ধীরে ধীরে সবাই খেয়াল করে তাদের স্যার আর আগের মতো হাসি মুখে ক্লাস নেয় না, সব সময় কেমন জানি গম্ভীর হয়ে থাকে। তুয়া বলতে থাকে জিউন স্যার চলে গেলে আমার অনেক খারাপ লাগবে। চিয়ানার গাও বলে আমাদেরও। পরদিন জিউন স্যার এসে সবাইকে বলে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমি এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছি। স্যার আরো বলে তোমরা আবার এটা ভেবো না যে আমি চলে গেলে আর কেউ তোমাদেরকে শাসন করতে পারবে না। হতে পারে অন্য টিচার আমার থেকেও কঠোর হবে। তোমরা সবাই এখন অনেক বড় হয়ে গিয়েছো, তাই দুষ্টামি না করে পড়াশোনায় মন দাও। আর হতে পারে
এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা। স্যারের এসব কথাগুলো শুনে স্টুডেন্টদের চোখে তো পানি টলমল করছিল। এক পর্যায়ে গাও আর চুপ করে থাকতে পারে না। অন্য একটি ছেলেও বলে ওঠে, স্যার আমরা আর দুষ্টুমি করব না। চ্যান দাঁড়িয়ে বলে, আমরা আপনার সব হোমওয়ার্ক কমপ্লিট করব। সবাই বলতে থাকে, স্যার আপনি আমাদেরকে এভাবে রেখে প্লিজ চলে যান না। স্টুডেন্টদের এত ভালোবাসা দেখে স্যারের চোখেও পানি টলমল করছিল, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। সে স্টুডেন্টদের থেকে শেষ বিদায় নিয়ে চলে যায়। এবার এই স্যারের জন্য তো সবার মনটাই অনেক খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যার আবারও ক্লাসে চলে আসে আর বলে, আমি ভেবে দেখলাম তোমরা যে পরিমাণ দুষ্টু, ভবিষ্যতে কোনো টিচার এসে তোমাদেরকে সামলাতেই পারবে না, এই জন্য আমাকে এখানেই থাকতে হবে। টিউন বলে, তার মানে স্যার আপনি যাচ্ছেন না তাই না? স্যার বলে, হ্যাঁ আমি আর যাব না। এটা শুনে সবাই তো খুশিতে হাততালি দিতে থাকে এবং চিৎকার করে ওঠে। তারপর গরমের ছুটি পড়ে যায় আর আমরা দেখি চ্যানকে তার কয়েকজন বন্ধুরা উইশ করছিল, কারণ আজ ছিল চ্যানের জন্মদিন। এবার তারা সবাই মিলে ঠিক করে তারা কোথাও ঘুরতে যাবে। আমরা দেখি চ্যান আর তুয়া লোকেশনে আগেই চলে এসেছে এবং বাকিরা পরে আসবে বলে জানিয়েছে। এত সুন্দর জায়গাটা দেখেও তুয়ার পছন্দ হয় না, কারণ এখানে একটাও সূর্যমুখী ফুল ছিল না। চ্যান তখন তুয়ার মন ভালো করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকে, আর এত অবশ্য তুয়ার মনটা ভালোও হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি নামলে চ্যান আর তুয়া একটি জায়গায় গিয়ে আশ্রয় নেয়। এদিকে চ্যানের বন্ধুরা ফোন করে বলে বৃষ্টির জন্য তারা আটকে গেছে, তারা হয়তো আসতে পারবে না। তুয়া বলে, ভেবেছিলাম সবাই মিলে কত মজা করে জন্মদিনটা পালন করব, কিন্তু এখন আমরা হয়ে গেলাম মাত্র দুজন। চ্যান বলে, কোনো সমস্যা নেই, আমরা দুজন আজকের দিনটা স্মরণীয় করে রাখবো। তুয়া তখন চ্যানকে বলে, আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, তুই কি আমাদের স্কুলের কোনো মেয়েকে পছন্দ করিস? এটা শুনে চ্যান তুয়ার দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। চ্যান তো আর তাকে বলতে পারছিল না যে সে তাকেই পছন্দ করে। তারপর দেখা যায় তুয়া সেখানে চ্যানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পুরো রোমান্টিক একটা মোমেন্ট ছিল। বৃষ্টি থামার পর বাড়ি ফেরার সময় তুয়া চ্যানকে একটা লকেট গিফট করে। চ্যান লকেটটা খুলে দেখে তার ভিতরে তাদের দুজনের একটি ছবি ছিল। এটা দেখে চ্যান তো অসম্ভব খুশি হয়, কিন্তু দুষ্টু চ্যান তো ইচ্ছা করেই তুয়াকে রাগানোর জন্য বলে, মনে হচ্ছে এটা খুবই সস্তা, কোন দোকান থেকে কিনেছিস রে? এটা বলতে বলতে লকেটটা গলায় পড়া শেষ। তুয়া বলে, সস্তার জিনিস পড়লি কেন? এখনই খুলে ফেল আর আমার জিনিস আমাকে ফেরত দে। এই বলে তারা মজা করতে থাকে। অপরদিকে আমরা দেখি চ্যানের বাবা হসপিটালে ছিল। ডক্টর তাকে যা বলে তা শোনার পর তার মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়। তারপর চ্যান বাড়ি ফেরার পর দেখে তার বাবা কেমন জানি মনমরা হয়ে বসে আছে। তারপর আমরা দেখি চ্যানের বাবা তুয়ার বাবার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল। চ্যান আর তুয়া সেখানে আসলে তারা থেমে যায়। এইভাবে গ্রীষ্মের ছুটি শেষ হলে চ্যানরা আবারও স্কুলে চলে যায়। টিচার সবাইকে বলে, আজ থেকে তোমাদের আড্ডা দেওয়া, খেলাধুলা করা সবকিছু বন্ধ, কারণ সামনে তোমাদের এক্সাম। এখন থেকে তোমাদের পুরো ফোকাস পড়াশোনায় দিতে হবে। তারপর থেকে আমরা দেখি সবাই এখন পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস হয়ে যায়। রাতের বেলা তুয়া যখন পড়ছিল তখন তুয়ার বাবা তুয়ার মায়ের সাথে কথা বলছিল। আসলে তুয়ার মা একটা ছোট্ট বিজনেসের কাজে অন্য জায়গায় ছিল। তুয়ার বাবা বলছিল চ্যানের বাবা চ্যানের আসল মায়ের খোঁজ করছে এবং তার কাছে নাম্বারও চাইছে। চ্যানকে দত্তক নেওয়ার সময় সে তো বলেছিল সে তার সাথে কখনোই যোগাযোগ করবে না এবং তার আসল মায়ের সাথে কখনো চ্যানের দেখা করাবে না, কিন্তু এখন তাহলে সে চ্যানের মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা কেন করছে? তুয়া এসব শুনে বুঝতে পারে চ্যান তার বাবার আসল ছেলে না। এই কথা জেনে তুয়া খুবই অবাক হয় আর ভাবতে থাকে চ্যান এসব জানলে কি করবে। ওই দিন তার ঠিক মতো ঘুমই আসে না। পরদিন তুয়া এই কথাটা চ্যানকে বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ এই কথাটা চ্যান জানলে সে অনেক কষ্ট পাবে। এদিকে দেখা যায় চ্যানের বাবা ঠিক করেছিল সে চ্যানকে সব সত্যি জানিয়ে দিবে। তো বিকেলে চ্যানের বাবা চ্যানকে থামিয়ে বলে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তিনি চ্যানকে জানায় তিনি তার আসল বাবা না। চ্যান হেসে বলে, বাবা তুমি কি আমার সাথে মজা করছো নাকি? চ্যানের বাবা বলে,
আমি সত্যি বলছি বাবা। তিনি চ্যানের মায়ের বর্তমান ঠিকানাটা বলে আর বলে চ্যানের মা নিজেও জানতো না যে তার ছেলে বেঁচে রয়েছে। তার জন্মের পর তাকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ চ্যান ছিল তার মায়ের অবৈধ সন্তান। আর চ্যানের মাকে জানানো হয়েছিল সে একটি মৃত সন্তান প্রসব করেছে। আর তুয়ার বাবার মাধ্যমে আমি তোমাকে পেয়েছিলাম, কিন্তু তুমি এমনটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। চ্যান তো এসব কিছু আর সহ্যই করতে পারছিল না, এই কারণে সে একদম ঘর থেকে বের হয়ে যায়। তারপর তুয়ার সাথে তার দেখা হলে সে তাকে বলে, তুই আমার ব্যাপারে সবকিছু আগে থেকেই জানতিস তাই না? তাহলে আমাকে এই ব্যাপারে একবারও কেন জানালি না? এসব বলতে বলতে চ্যান তো রীতিমতো কান্না করে দিচ্ছিল। তুয়া বলে সেও মাত্র 2 দিন আগেই তার সম্পর্কে সবকিছু জেনেছে, কিন্তু সে এ ব্যাপারে চ্যানকে কিছু বলার সাহসই পায়নি। চ্যান তো রাগ করে সেখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে আমরা দেখি চ্যানের বাবা বলছে, সব দোষ আমার। চ্যানকে আমি সবকিছু বলে দিয়েছি, তাই ছেলেটা আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে। তুয়ার বাবা তাকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, আমি আর তুয়া চ্যানকে খুঁজে বের করছি। তারা সব জায়গায় খুঁজে, কিন্তু চ্যানকে কোথাও খুঁজে পায় না। এভাবে সারাদিন পার হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু চ্যানের কোনো খোঁজই ছিল না। এদিকে আমরা দেখি চ্যান মন খারাপ করে এক জায়গায় বসেছিল। কিছুক্ষণ পর চ্যান নিজে থেকেই বাড়িতে ফিরে আসে। তার বাবা তখন তাকে জানায় তার আসল মা তার সাথে দেখা করতে চায়। পরের দিন তুয়ার সাথে চ্যানের দেখা হয়, কিন্তু এখনো চ্যান তুয়ার উপর রেগেছিল, তাই তার সাথে কথা বলছিল না। তবে সে বেশিক্ষণ তার সাথে কথা না বলে থাকতে পারে না। তারপর আমরা দেখি চ্যান আর তুয়া একটি জায়গায় বসেছিল। তুয়া চ্যানকে সরি বলে আর বলতে থাকে, আমার আগেই তোকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত ছিল। তো এখানে তাদের মধ্যে সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যায়। বাড়ি ফিরে তুয়া চ্যানের রুমে এসে বই পড়ছিল। তখন সে বিছানার নিচে একজোড়া জুতা দেখতে পায়। চ্যানও তখন রুমে চলে আসে। তুয়া বলে, এটা তুই কিনেছিস? ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এই জুতাটা চ্যান তুয়ার জন্যই কিনেছিল, কিন্তু সে তুয়াকে এটা দেওয়ার আগে হাও তাকে একজোড়া জুতা দিয়েছিল। এই জন্য চ্যান তো এই জুতাগুলো দোকানে ফেরত দিতেও গিয়েছিল, কিন্তু কিছু একটা মনে করে সেদিন সে আবারও নিয়ে এসেছিল। তুয়ার জুতাটা অনেক পছন্দ হয়, কিন্তু সে মজা করে বলতে থাকে জুতাটা খুবই বাজে। চ্যান বলে, তাহলে পরেছিস কেন? এ নিয়ে তারা দুজন আবারও খুনসুটি শুরু করে দেয়। পরদিন চ্যান তার আসল মায়ের সাথে দেখা করার জন্য বের হয়। চ্যানের বাবা বলে তার সাথে ভালো করে কথা বলবে, নয়তো সে ভাববে আমি তার ছেলেকে ভালোভাবে বড় করিনি। তারপর চ্যান চলে যায় তার আসল মায়ের সাথে দেখা করতে। চ্যানের মা চ্যানকে পাশে বসিয়ে একটি শার্ট দিয়ে বলে, আমি এটা তোমার জন্য কিনে এনেছি। চ্যান কোনো কথাই বলছিল না। তখন তার মা বলে, তুমি কি আমার উপর রেগে আছো? এখানে চ্যানের মা কান্না করতে করতে সে ঘটনাগুলো বলতে থাকে যে তার পরিবার তাকে চ্যানের ব্যাপারে কিছুই জানতে দেয়নি। এদিকে আমরা বাড়িতে দেখি তুয়ার বাবা চ্যানের বাবাকে বলছিল, তুমি দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার উচিত ভালো চিকিৎসা নেওয়া। তাছাড়া তোমার এখন চ্যানকে তোমার রোগের ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়া উচিত, নয়তো পরে সে আবারও তোমাকে ভুল বুঝবে। চ্যানের বাবা বলে, আমার ওষুধ অনেক ব্যয়বহুল, তাছাড়া আমি তো আর কখনই ভালো হব না। এখানে আমরা জানতে পারি চ্যানের বাবার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। নতুন কিডনি লাগানোর মতো পর্যাপ্ত টাকাও তাদের নেই। এসব শুনে তুয়ার বাবা বলে, তোমার এই খারাপ সময়ে আমিও তোমাকে সাহায্য করতে পারছি না। তুয়ার হ্যাপাটাইটিস রোগের চিকিৎসার জন্য আমি অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছি। চ্যানের বাবা বলে, আমার জন্য এত টেনশন করো না, আমি আমার চিকিৎসা করাতেও চাই না। তুয়ার বাবা বলে, তুমি এসব কি বলছো? আমি দেখছি কি করা যায়। চ্যানের বাবা বলে, তুমি আমার কথা বুঝতে পারোনি, আমি হয়তো আর বেশি দিন বাঁচবই না, তাই আমি আমার পিছনে এত টাকা নষ্ট করতে চাই না। বরং আমি তো আরো চাইছি টাকা বাঁচাতে, যাতে সে টাকা দিয়ে চ্যান ভালো কোনো কলেজে ভর্তি হতে পারে, তার জন্য ভালো একটি বাড়ি কিনতে পারি। অন্যদিকে আমরা দেখি চ্যানকে তার মা বলছিল, তুমি বলেছ তোমার বাবা তোমার জন্য কখনই বিয়ে করেনি, তার মানে তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার বাবা বিয়ে করে বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবে। চ্যান এসব শুনে কিছুই বলে না। তারপর চ্যান বাড়ি ফিরলে তার বাবা জিজ্ঞাসা করে মায়ের সাথে দেখা করে তার কেমন লাগলো।
চ্যান বলে খারাপ না। তো চ্যানের বাবা বলে আমি ভেবেছি পরীক্ষা শেষে তুমি তোমার মায়ের সাথেই থাকবে, সেখানে থাকলে তুমি ভালো কলেজে ভর্তি হতে পারবে এবং খুশি থাকবে। চ্যান তার বাবাকে বলে তুমি আমাকে সেখানে পাঠানোর জন্য এত তাড়াহুড়া কেন করছো? চ্যানের বাবা বলে তাড়াহুড়া না, এমনিতেই বলছি। তাছাড়া এর মধ্যে আমি যদি কোথাও চলে যাই তাহলে তোমাকে নিজেকে শক্ত রাখতে হবে। চ্যান তার বাবার কথার মানে বুঝতে পারছিল না। যাই হোক, তারপর আমরা দেখি স্কুলের প্রথম সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছিল এবং চ্যান এখানে ফার্স্ট হয়েছিল। কিন্তু এত খুশির খবর শোনার পরও দেখা যায় সে তার মন খারাপ করে বসেছিল। এর কারণ সে চ্যানের বাবার রোগের ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছিল। সে ভাবছিল এই কথাটা সে চ্যানকে কি করে জানাবে, আর চ্যানের বাবাও চ্যানকে এ বিষয়ে জানায় না, কারণ খুব শীঘ্রই চ্যান নতুন কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিবে। সে এসব কথা চ্যানকে বললে তার পড়াশোনার ক্ষতি হতে পারে। তিনি তাকে কোনো ডিস্টার্বই করতে চায় না। এবার পরের দিন তুয়া চ্যানের বাবাকে দেখতে যায় হসপিটালে আর বলে আমাদের উচিত চ্যানকে সব সত্যিটা বলে দেওয়া, নয়তো পরে সে সবটা জানার পর আমাদেরকে ভুল বুঝবে। এখানে আরেকটা কথা বলে রাখি, চ্যান কিন্তু এখনো জানে না যে তার বাবার এত বড় একটা রোগ হয়েছে। সে ভেবেছে তার বাবাকে হয়তো সামান্য অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি করানো হয়েছে। যাই হোক, চ্যানের বাবা সিদ্ধান্ত নেয় তিনি নিজেই চ্যানকে সবকিছু জানাবে। পরের সিনে আমরা দেখি চ্যানের বাবা চ্যানকে সবকিছু খুলে বলছিল। এসব কথা শুনে চ্যান তো একদম স্তব্ধ হয়ে যায়। চ্যান বলতে থাকে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার তো 2টা কিডনি রয়েছে, আমি একটি কিডনি তোমাকে দিয়ে দিব। চ্যানের বাবা চ্যানকে শান্ত হয়ে বসতে বলে এবং বলে তোমার আর আমার ব্লাড গ্রুপ মিলবে না, তাছাড়া আমার হাতে আর বেশি সময়ও নেই। তুমি এখন বড় হয়ে গিয়েছো, তোমার নিজেকে শক্ত করতে হবে। বাড়ি ফিরে চ্যান তার বাবার কথা ভেবে মন খারাপ করে বসেছিল। তুয়া এসে তার পাশে বসে। চ্যান বলে বাবা বলেছে আমাকে আরো শক্ত হতে হবে, তিনি আমাকে একটি ভালো কলেজে ভর্তি হতে দেখতে চায়। এসব বলতে বলতে চ্যানের চোখ দিয়ে পানি পড়তে থাকে। চ্যান আরো বলে এখন আর আমি আমার বাবার সামনে যাওয়ার সাহসই পাই না, তার ঘরে যেতেও সাহস পাই না। আমি যখনই তার বিছানাটা দেখি তখনই আমার মনে পড়ে সে আর এই বিছানায় ঘুমাতে পারবে না, তার আর এই রুমে থাকা হবে না, তার হাতের রান্নাও হয়তো আমি আর খেতে পারবো না। চ্যান এসব কিছু বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। তারপর থেকে চ্যান যতটুকু সময় পায় সবটা সময় সে তার বাবার সাথেই কাটায়। একদিন চ্যানের বাবা তুয়ার বাবাকে বলে তোমাকে আমার একটা উপকার করতে হবে। চ্যানের বাবা তাকে অনেকগুলো চিঠি দিয়ে বলে তুমি আমার হয়ে চ্যানকে তার প্রতিটি জন্মদিনে একটি করে চিঠি দিবে, হয়তো পরের বার চ্যানের জন্মদিন আসতে আসতে আমি আর এই পৃথিবীতেই থাকবো না, তাই তোমাকেই এই কাজটি করতে হবে। এসব বলতে বলতে চ্যানের বাবা খুবই ইমোশনাল হয়ে যায়, সেই সাথে তুয়ার বাবাও। তারপর চ্যান তার বাবার জন্য খাবার নিয়ে আসে। চ্যানের বাবা সেটা খেয়ে বলে খাবারটা আসলেই অনেক সুস্বাদু হয়েছে, আমার মনে হচ্ছে আমি না থাকলেও তুমি নিজের যত্ন ঠিকই নিতে পারবে। এই কথা শুনে চ্যান কোনো উত্তরই দিতে পারে না। তারপর চ্যানদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। এদিকে ধীরে ধীরে চ্যানের বাবার শরীরটাও আরো বেশি খারাপের দিকে যাচ্ছিল। তো আজকে চ্যানের লাস্ট পরীক্ষা ছিল। সে পরীক্ষার হলে ঢোকার আগে জানতে পারে তার বাবার এই পৃথিবীতে নেই। এটা শুনে যেন চ্যানের পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। সে পরীক্ষা রেখে ছুটে চলে যায় হসপিটালে তার বাবার কাছে। তার বাবার মুখের উপর থেকে কাপড়টা সরাতে তার হাত কাঁপছিল। বাবাকে হারিয়ে চ্যান সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে আর আগের মতো কথা বলে না, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। তার বাবা যে রুমটিতে থাকতো সে সেখানে এসে সারাক্ষণ শুয়ে থাকতো আর বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করত। আসলেই এই পৃথিবীতে যার বাবা নেই সেই একমাত্র বুঝে যে বাবা হারানোর যন্ত্রণা যে কতটা কষ্টের। যাই হোক, তুয়ার বাবা মা চ্যানের এই অবস্থা দেখে ঠিক করেছিল চ্যানকেও তারা তাদের সাথে করে বিদেশে নিয়ে যাবে। তুয়া চ্যানের কাছে এসে বলে আমি সব সময় তোর পাশে আছি চ্যান, বাবার কথা মনে করে আর কষ্ট পাস না, তোকে এরকম কষ্ট দেখলে তার আত্মাও কিন্তু কষ্ট পাবে। তুই আমাদের সাথে বিদেশে চলে যাবি, সেখানে আমরা একসাথে থাকবো। তারপর দেখা যায় বিদেশে যাওয়ার দিন
তুয়া চ্যানকে অনেকবার ডাকলো, চ্যান তার ডাকে সাড়া দেয় না, কারণ সে ঠিক করেছিল সে কোথাও যাবে না, এখানে তার বাবার বাড়িতে থাকবে। এবার তুয়াকে তার বাবা মা গাড়িতে উঠতে বলে এবং বলে দেয় চ্যান তাদের আগেই জানিয়ে দিয়েছে যে সে তাদের সাথে যাবে না। কিন্তু তবু তুয়া একবার চ্যানের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু চ্যান আসে না, তাই বাধ্য হয়ে তুয়া চলে যায়। এদিকে আমরা দেখি চ্যান ঘরের কোনায় বসে তুয়ার জন্য কান্না করছিল, কারণ এই মুহূর্তে তুয়ার সামনে দাঁড়ানোর তার কোনো সাহসই ছিল না। বিদেশে পৌঁছানোর পর তুয়া তার ব্যাগে একটি চিঠি পায়, যেটা চ্যান তার জন্য লিখেছিল। চ্যান তুয়াকে চিঠিতে বলে, তুই যখন এই চিঠিটা পড়বি তখন তুই হয়তো আমার থেকে অনেক দূরে থাকবি, কি করব বল? আমি তোকে আগে থেকে সবকিছু জানালে তুই হয়তো আমাকে ছেড়ে কখনোই পড়াশোনার জন্য বিদেশে যেতিস না, কিন্তু আমি চাই না আমার জন্য তোর ভবিষ্যৎটা নষ্ট হোক, আর আমি তোকে শেষ বিদায়টাও জানাতে পারলাম না। চিঠিটা পড়তে পড়তে তুয়া কান্না করে দেয়। এদিকে দেখা যায় এই চিঠিটা লেখার সময় যেন অঝরে কান্না করেছিল। তারপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। বিদেশে পড়াশোনা শেষ করে তুয়া একদিন তাদের সেই পুরনো বাড়িতে চলে আসে। এদিকে যেন একজন আর্কিটেক্ট হয়ে গিয়েছে, সে কাজের জন্য বিভিন্ন শহরে গেল, বাকিটা সময় সে তার আগের বাড়িতেই থাকে। এবার তুয়া বাড়ি ফিরে দেখে সবকিছু এখনো আগের মতোই রয়েছে। তারপর সে একটি বইয়ের দোকানে যায়। দোকানটি একদম সেভাবেই ডিজাইন করা হয়েছিল যেভাবে একবার তুয়া চ্যানকে বলেছিল, এমনকি সব টেবিলে সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। আসলে এই দোকানটি চ্যানই ডিজাইন করেছিল তুয়ার স্বপ্ন পূরণ করতে। চ্যান তার কাজের জন্য আজ অন্য একটি শহরে চলে যাচ্ছিল, কিন্তু সে সময় তুয়ার বাবা চ্যানকে ফোন করে বলে তুয়া দেশে ফিরে গিয়েছে। চ্যান যেন তাকে খুঁজে বের করে, কারণ অনেকবার ফোন করেও তুয়ার বাবা তুয়ার কোনো খোঁজ পাচ্ছিল না। চ্যান তখন তুয়াকে সব জায়গায় খুঁজতে থাকে, আর একটা সময় তাকে ওই বইয়ের দোকানে খুঁজে পায়। তুয়া পিছন ঘুরতেই দেখে চ্যান দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক এই সময় টিচারের ডাকে চ্যানের ঘুম ভেঙে যায়, আর সামনে তাকিয়ে দেখে তুয়া ক্লাসেই রয়েছে, এমনকি গাও হাও সবাই ক্লাসে রয়েছে। চ্যান তো এতে খুবই অবাক হয়। সে বুঝতে পারে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল, মানে চ্যানের বাবার মৃত্যু থেকে শুরু করে তুয়ার বিদেশ চলে যাওয়া সবটাই চ্যান স্বপ্ন দেখছিল। মাঝখান থেকে আমরা শুধু শুধু এতটাই ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, এ সব কিছু যে চ্যানের স্বপ্ন ছিল, বাস্তবে এমন কিছুই ঘটেনি, এটা ভেবে চ্যান বেচারা তো অসম্ভব খুশি হয়ে জিউন স্যারকে গিয়ে জড়িয়ে ধরে। স্যার সহ পুরো ক্লাস তো এতে হতবাক হয়ে যায়। তারপর চ্যান সবার সামনে তুয়ার হাত ধরে বাইরে নিয়ে আসে আর বলতে থাকে, তোকে আমার একটা কথা বলার ছিল, এবার আমি আর দেরি করব না। এটা বলে সে তুয়াকে জড়িয়ে ধরে এবং তার ফিলিংস সম্পর্কে তুয়াকে জানায়। তুয়া তো এতে অনেক খুশি হয়, কারণ সেও তো মনে মনে চ্যানকে পছন্দ করত। আর ফাইনালি এবার চ্যানও তাকে প্রপোজাল করলো। যাই হোক, এখন তুয়াও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এতে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের এই সুন্দর হাসির মধ্য দিয়ে এই হাই স্কুল ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।